গুড ইভিনিং ঋতুপর্ণা সৌম। চলো, এর আগের দিন যেগুলো করিয়েছিলাম কোনো অসুবিধা আছে? 1 মিনিট ওয়েট। শুনতে পাচ্ছ কিনা আগে বলো। শব্দটা করতে গেছে। গুড ইভিনিং রিনু, গুড ইভিনিং। পড়াশোনা শুরু করে দাও। পিএসসি তে সিলেবাসটা আমাদের কি কি পিএসসি সিলেবাস হয়েছে সেটা আগে দেখে নিতে হবে, হ্যাঁ, যে তারপর বাকিটা আমরা শেষ করে দেবো। তাহলে পিএসসি পরীক্ষাটা যেহেতু আগে হচ্ছে, তাহলে পিএসসিটা আমাদের কভার হয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? কি বলো তোমরা? পিএসসিটা যদি আমরা কমপ্লিট, মানে পিএসসি যেগুলো আছে সেগুলো যদি একটু কমপ্লিট করে ফেলি আমরা, তাহলে মোটামুটি আমাদের শেষ হয়ে যাবে। অনেক তো শেষ হয়ে গেছে। ঋতুপর্ণা বলো, কোনো অসুবিধা আছে? এর আগের দিন কি করেছিলাম মনে আছে? এক মিনিট ওয়েট, কম্পিউটারের সমস্যা। স্ক্রিন দেখতে পাচ্ছি প্রত্যেককে? একটা শব্দ হচ্ছে। হ্যাঁ, এর আগের দিন কুলম্বস ল করেছিলাম, কোনো অসুবিধা আছে? আজকে কিছু কোশ্চেন করাবো আর নেক্সট থিওরি করাবো। ওকে, কুলম্ব সূত্র থেকে কিছু করাবো, আর হচ্ছে কুলম্ব সূত্র থেকে আমাদের কিছু পার্ট বাকি ছিল, সেই পার্টটা আমরা কমপ্লিট করে দেবো আজকে। অর্থাৎ আমাদের যে তড়িৎ ক্ষেত্র যেটা বাকি ছিল সেটা আমরা কমপ্লিট করে দেবো, তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে আশা করি। 1 মিনিট ওয়েট, আমি কোশ্চেন করে নিইনি পরপর। গার্গী, গুড ইভিনিং। সায়ন্তন, রিনু, এক মিনিট ওয়েট। কোনো কোশ্চেন আছে? আর তোমরা পড়া ভালো করে শুরু করে দাও। পিএসসি দিয়ে দিচ্ছে, পিএসসি কে টার্গেট করে পড়তে হবে কিন্তু তোমাদের। কি বললাম বুঝতে পেরেছো? এই পিএসসি হচ্ছে মেন তোমাদের হাতিয়ার। এই পিএসসি দিয়ে বুঝতে পারবে যে তোমরা কতটা রেডি আছো। আর পিএসসি তে মোটামুটি যাই হোক সিট অন্তত মাদ্রাসা সার্ভিসের মতনই দিয়ে দেবে। এবং এখানে কি হবে, এখানে তোমাদের এই পিএসসির মতন জবই নেই। চলো, তারপর আমরা দেখছি। স্ক্রিন দেখা যাচ্ছে না তাই তো? স্যার নিউ ব্যাচে আমাদের কি একসাথে ক্লাস হবে? না গো, নিউ ব্যাচ আলাদা, তোমাদের ব্যাচ আলাদা। হ্যাঁ, তোমাদের কিন্তু স্যার ম্যামরা ক্লাস নেবে, প্রত্যেক স্যার ম্যামই ক্লাস নেবে, চিন্তা নেই, সেদিকে ব্যবস্থা করছি। কি বলেন বুঝতে পেরেছো? স্যার পিএসসির মতো কোনো জব নেই। হ্যাঁ, আমি সেটা বলছি না, পিএসসির জবটাও ভালো সেটা বলছি। পিএসসিও মানে ছুটি ছাটা মাস্টারের দিক দিয়ে অনেক কিছু পাবা তোমরা, কলেজের যেমন স্কুলগুলো হয় প্রত্যেক। চলো, আজকে কিছু কোশ্চেন দিয়ে শুরু করছি, তারপর আমরা থিওরি যাচ্ছি। এর আগের দিন যে কোশ্চেন করেছিলাম তার উপর বেস করে, কেমন বুঝতে পেরেছো কি বললাম? এর আগের দিন যা কোশ্চেন করেছিলাম তার উপর বেস করে। হ্যাঁ, পিএসসির চেয়ে বেটার জব তো আছেই, নেই তা কচ্ছ কি আছে। এবারে বলছি যে পিএসসি সিট সংখ্যা কম থাকবে। চলো আমরা শুরু করি, মেন টপিকে আসি আমরা। কারো কোনো বক্তব্য থাকলে বলতে পারো। চলো ফার্স্ট কোশ্চেন, চলো দেবু, গুড ইভিনিং। চলো আজকের ফার্স্ট কোশ্চেন। বলছে চার্জেস অন টু আইডেন্টিক্যাল মেটাল বলস ইজ কিউ অ্যান্ড 3Q। অর্থাৎ দুটো যে আইডেন্টিক্যাল বল আছে তাদের চার্জ হচ্ছে কত বলেছে? তাদের চার্জ বলেছে, 1 মিনিট, ওই শব্দটা কিসের থেকে হচ্ছে?
তাদের মধ্যে কি বলেছে, চার্জ বলেছে কত, একটা কিউ, মানে একটা কিউ বলেছে আর একটা 3Q বলেছে। তাহলে দেখো একটা একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে 3Q। এবারে বলেছে দে আর কিপড অ্যাট সাম ডিস্টেন্স আফটার অ্যান ইনিশিয়াল কন্টাক্ট। তারপর কি করছে তারা, তারা কি করছে, কন্টাক্টে এসেছিল এক সময়, এই দুটো দুটো যে আধান আছে তারা একসঙ্গে কি ছিল, কন্টাক্টে ছিল। তারপর কি হচ্ছে, তারা ডিস্টেন্স করেছে, মানে তারা কি হচ্ছে, সেপারেট হয়ে গেছে। হোয়াট ইজ দ্য রেশিও ইনিশিয়াল অ্যান্ড ইনিশিয়াল টু ফাইনাল ফোর্সেস, অর্থাৎ প্রথম ক্ষেত্রে যে তাদের মধ্যে কুলম্ব বল ক্রিয়া করছিল আর দ্বিতীয় ক্ষেত্রে যে কুলম্ব বল ক্রিয়া করছিল সেই কুলম্ব বল দুটির রেশিও কত হবে সেটা বার করতে বলেছে। কি বললাম বুঝতে পেরেছো? প্রথমে কি ছিল, প্রথমে দুটো চার্জ মেটাল বল ছিল, সেটার চার্জ একটার ক্ষেত্রে ছিল Q1 আর একটার ক্ষেত্রে ছিল কত, আধান আমি বলতে পারি 3Q। তারপর কি হলো, আধান মানে ওই যে কিউ আর 3Q কি করা হলো, একসঙ্গে নিয়ে আসা হলো। কি করা হলো, একসঙ্গে নিয়ে আসা হলো। এই একসঙ্গে আনার ফলে কি হলো, একসঙ্গে যে আনলাম তারপর কি করলো, তাদের একটু সেপারেট করে দেওয়া হলো। কি করে দেওয়া হলো, সেপারেট করে দেওয়া হলো। সেম ডিস্টেন্স, মানে আগে যে ডিস্টেন্স ছিল সেই ডিস্টেন্সে কি করা হলো, সেপারেট করা হলো। তা এখন বলা হচ্ছে যে দুই ক্ষেত্রে যে আমাদের কুলম্বস বল পাওয়া যাবে, সেই কুলম্ব বলসের কি রেশিওটা বার করতে হবে, ফাইনাল ফোর্সেস যেটা বলেছে, ইনিশিয়াল টু ফাইনাল ফোর্স। ওকে, রেশিও বার করতে হবে। এই অপশন বলছে 4:3, বি অপশন বলছে 3:4, আর সি অপশন বলছে 2:3, ডি অপশন বলছে 3:2। বলো কোনটা হবে? কোশ্চেন প্র্যাকটিস আমরা বেশি জোর দেবো। কি বললাম বুঝতে পেরেছো? আর তোমাদের দেখে আমি এক্সট্রা কোশ্চেন প্র্যাকটিস করাবো, সেটা ডেটটা তোমাদের দেখে আমি ঠিক করি, দুটো ব্যাচকে একসঙ্গে করাবো কোশ্চেন প্র্যাকটিসটা। আর তোমাদের টপিক অনুযায়ী কোশ্চেন প্র্যাকটিস তো হবেই। বলো দেবু, অতীন্দ্র, গার্গী, ঋতুপর্ণা, সৌম্য, রিনু, বলো প্রত্যেককে কোনটা হবে বলো। কুলম্বের সূত্র অ্যাপ্লাই করতে হবে দুই ক্ষেত্রে। এইখানে একটা ট্রিক্স আছে, কি ট্রিক্স, ইনিশিয়াল কন্টাক্ট, এইটা বুঝতে হবে ভালো করে। ইনিশিয়াল কন্টাক্ট হলে কি ঘটনা ঘটে, অর্থাৎ প্রাথমিকভাবে তারা কি ছিল, এক জায়গায় ছিল, তাহলে কি হবে বলো, না বুঝতে পারলে বলবে। তারপর নতুন টপিকে যাবো আজকে। সৌম্য পারবে বলো, না পারলে বলো আমি করে দিচ্ছি, ওই জন্য টাইম দিচ্ছি আমি। হ্যাঁ, চার্জ ডিস্ট্রিবিউশন হবে অবশ্যই। চার্জ ডিস্ট্রিবিউশন হয়ে কত হবে বলো তো সায়ন্তন? এই যে ওয়ান মানে কিউ আর হচ্ছে 3Q, এই কিউ আর 3Q কি হয়ে যাবে, 2Q ভাগ হয়ে যাবে, মানে দুটো সমান ভাগে ভাগ হয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? কি হয়ে যাবে, দুটো সমান ভাগ। ভেরি গুড সায়ন্তন। তাহলে দুই ক্ষেত্রে বার করো, প্রথম ক্ষেত্রে কত, কিউ আর 3Q এর মধ্যে কুলম্বস ফোর্স বার করো, আর দ্বিতীয় ক্ষেত্রে 2Q এর মধ্যে কি হবে, আমাদের ফোর্স বার করতে হবে। তাহলে দুটো রেশিও করলে হয়ে যাবে। সৌম্য একটু ভুল হয়েছে দেখো, ফাইনাল আর ই করেছো তুমি হয়তো, একটুখানি ভুল হয়েছে তোমার।
হ্যালো, 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 শুনতে পাচ্ছ এবার? এবার শুনতে পাচ্ছ? ভেরি গুড, ঠিক আছে, চলো। তাহলে দেখো, আমাদের বললাম যে এখানে Q1 একটা আধান আর একটা 3Q আধান, তাদের মধ্যে দূরত্ব যদি R হয় তাহলে F ফাইনাল অর্থাৎ কুলম্বের সূত্র অনুসারে কি পেলাম, K ইন্টু কিউ ইন্টু 3Q বাই R স্কোয়ার। তাহলে দেখো আমরা যদি গুণ করি তাহলে কি আসছে, গুণ করে আসছে 3Q স্কোয়ার K বাই R স্কোয়ার। এবারে বলছে যখন ইনিশিয়াল কন্টাক্ট ছিল তাদের মধ্যে ইনিশিয়াল কন্টাক্ট থাকলে আমাদের কি হবে, আমাদের চার্জ ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এই চার্জ যদি ডিস্ট্রিবিউট হয় তাহলে তারা কি হবে, সমান সমান হয়ে যাবে, অর্থাৎ কিউ আর 3Q মোট 4Q হচ্ছে, সেটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ 2Q হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আসছে K ইন্টু 2Q বাই R স্কোয়ার, তাহলে আসছে 4K স্কোয়ার আর K বাই R স্কোয়ার। তাহলে দুটো যদি আমরা অনুপাত করি, কি করি, অনুপাত করি, তাহলে এফ আই ইস টু এফ এফ ইকুয়াল টু কত হবে, দেখো এখানে এই পার্টটা আর এই পার্টটা সেম টু সেম, তাহলে কেটে গেল, তাহলে 3:4 হলো, কত হলো 3:4। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের বি নম্বর অপশন। কত নম্বর অপশন, বি নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছো কিনা বলো প্রত্যেককে, প্রত্যেকে বুঝতে পেরেছো? না বুঝতে পারলে বলো, ঋতুপর্ণা, গার্গী, সৌম্য, রিনু, সায়ন্তন, অতীন্দ্র, হ্যাঁ ইনিশিয়াল কন্টাক্টে থাকলে ব্যাপারটা হচ্ছে, ধরো ইনিশিয়াল কন্টাক্ট মানে ওরা কি করা হলো, এক কাছে নিয়ে আসা হলো, তখন কি হবে দেখো, এখানে কি পজিটিভ বা নেগেটিভ কিছুই বলেনি, পজিটিভ নেগেটিভ হলে সেটা আলাদা ব্যাপার, সেটা কি হয় মাইনাস প্লাসে সেটা পজিটিভ, সেটা যোগ করতে হবে, অ্যাকচুয়ালি সাম করে দুই দিয়ে দুটো ভাগ করে দেওয়া হলো, তাদের কি করে সেপারেট করে দেওয়া হলো, দেখো বলছে দে আর কিপড এট সেম ডিস্টেন্স আফটার অ্যান ইনিশিয়াল কন্টাক্ট কনস্ট্যান্ট কন্টাক্ট। তাহলে কি করা হলো, তাদের একসঙ্গে করা হলো, মানে একসঙ্গে এক জায়গায় করা হলো, এক জায়গায় করার ফলে কি হয়, দুটো ভাগে ভাগ করে দিলাম, কি বললাম বুঝতে পেরেছো, দুটো ভাগে ভাগ করে দিলাম, সেম টু সেম হবে, ক্লিয়ার। তাহলে ইনিশিয়াল কন্টাক্ট থাকলে কি হবে, সেম টু সেম হয়ে যাবে, মনে থাকবে। তারপর নেক্সট কোশ্চেন দেখো, পরীক্ষার ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, কি কোশ্চেন বলছেন, দ্য রেশিও, লেখাটা একটু অস্পষ্ট আছে, দ্য রেশিও অফ ইলেকট্রিক্যাল ফোর্স এফ ই and gravitational force Fg acting between a proton and electron distance r from each other is approximate। অর্থাৎ তাদের কি বলছেন, দেখো এখানে বলছে ইলেকট্রিক্যাল ফোর্স অর্থাৎ কুলম্বস ল এর কথাই বলা হয়েছে, কুলম্ব বল, আর এখানে হচ্ছে গ্রাভিটেশনাল মানে মানে সেই আমাদের মহাকর্ষ বলের ক্ষেত্রে এফজি। ওকে, এই দুটো তাদের মধ্যে ক্রিয়া করছে, প্রোটন আর নিউট্রনের মধ্যে ক্রিয়া করছে, তাদের মধ্যে দূরত্ব কত আর হলে তাদের মানে অনুপাতটা মানে কে কার চেয়ে কত গুণ হবে সেটা জিজ্ঞেস করেছে। A equal to 10^19, B equal to 10^29, C equal to 10^39 আর D equal to 10^49। এটা কিন্তু আজকে করে দিচ্ছি, এটা মুখস্থ রাখবে প্রত্যেককে, কি বললাম বুঝতে পেরেছো, প্রত্যেক কি করবে, মুখস্থ রাখবে, এটা ডাইরেক্ট কোশ্চেন, অত ক্যালকুলেশন করবো না পরবর্তীকালে, কি বললাম বুঝতে পেরেছো, এটা ডাইরেক্ট তোমরা লিখে দেবে পরীক্ষার ক্ষেত্রে। এখানে কি বার করতে হবে, এখানে মেনলি আমাদের বার করতে হবে এফ ই বাই এফ জি, এটার অনুপাত বার করতে হবে, কি বললাম বুঝতে পেরেছো, সেটা কত হবে সেটা বার করো, এটা মেন কোশ্চেন। এই অঙ্কটা করতে গেলে আমাকে তোমাকে জানতে হবে প্রোটনের আধান কত, তারপর ইলেকট্রনের আধান কত, একটা ইলেকট্রনের মাস কত, কি বললাম বুঝতে পেরেছো, সেই বিষয়গুলো জানতে হবে, প্রোটনের মাস কত, তাহলে সেগুলো জানলে আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। দিয়ে করো অঙ্কটা, কয় দেখি, পরীক্ষার ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখানে দেখো তার আগের কোশ্চেনে বলেছে যে কি সেম ডিস্টেন্স বলেছে, মানে সেম ডিস্টেন্স মানে আগে যে ডিস্টেন্স ছিল সেই ডিস্টেন্সের কথাই বলেছিল, কি বললাম বুঝতে পেরেছো, সোমু উল্লেখ করা আছে দেখো সেম ডিস্টেন্স। নেক্সট কোশ্চেন চলো, নেক্সট কোশ্চেন কি বলেছে, দ্য রেশিও অফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স Fe and gravitational force Fc acting between a proton and an electron distance are from each other।
ওকে, অর্থাৎ একটা প্রোটন আছে, একটা প্রোটন আর একটা হচ্ছে ইলেকট্রন, এদের মধ্যে কি একটা কি বার করতে হবে, এফই অর্থাৎ কুলম্ব ফোর্স বার করতে হবে, আর একটা মহাকর্ষ বল এফজি বার করতে হবে, অভিকর্ষ যেটা বলা হচ্ছে মহাকর্ষীয় বল বার করতে হবে, এখানে অভিকর্ষীয় নয় মহাকর্ষ বল বার করতে হবে। ওকে, তাহলে এদের অনুপাতটা কত হবে সেটা জিজ্ঞেস করেছে, এটা হচ্ছে কোশ্চেন, বার করো। সায়ন্তন বলছে সি হবে, দেখা যাক বাকিদের কি অ্যান্সার আছে। এত শব্দ কিসের? চলো ঋতুপর্ণা, বুঝতে পেরেছো কি বললাম? তুমি এফ ই বার করো আর এফ জি বার করো, তাহলে হয়ে যাবে। গার্গী, রেনু, সৌম, অতীন্দ্র, দেবু, বার করো। সায়ন্ত বার করে ফেলেছে, সায়ন্তন। বলো কি হবে? দেবু বলছে সি হবে, গার্গী বলছে সি হবে, ভেরি গুড। কি হবে এখানে? সি হবে। চলো আমরা করি ম্যাথটা কিরকম হবে দেখো বক্তব্যটা। আমাদের দেখো কি কি লাগবে, ইলেকট্রন সম্বন্ধে আগে জেনে নিই। ইলেকট্রন সম্বন্ধে, ইলেকট্রনের আধান কত, মানে আমি Q1 ধরছি, সেটা কত, -1.6 × 10⁻⁻19 কুলম্ব, তাই না? আর প্রোটনের ক্ষেত্রে কি হবে, প্রোটনের ক্ষেত্রে আমাদের Q2 ধরলে সেখানে আসছে কত, +1.6 × 10⁻19 কুলম্ব, তাই না? ইলেকট্রনের মাস কত, me সমান কত, ইলেকট্রনের মাস হচ্ছে 9.1 × 10 কত, -31 কেজি। আর প্রোটনের ভর কত, এমপির ক্ষেত্রে ভর হচ্ছে 1.67 × 10⁻27 কেজি। কি বললাম, বুঝতে পেরেছো? এবারই আমাদের কুলম্বের সূত্রের ক্ষেত্রে বার করতে হবে। কুলম্বের সূত্রের ক্ষেত্রে কি হয়, এফ ইকুয়াল টু কি আসবে, এফ ইকুয়াল টু আমাদের আসবে আমাদের 1/4πε0 Q1 Q2 R²। আর এফ জির ক্ষেত্রে কি আসবে, এফ জির ক্ষেত্রে আসবে জি এম ই এম পি R², তাই না? ইয়েস আর নো? তাহলে এই দুটো আসছে, তাহলে এই দুটো যদি আমরা পাই তাহলে কি করব, আমরা ভাগ করে দেব। তাহলে আমরা এফ ই এফ জি বার করবো, কি বার করব? তাহলে দেখো আমাদের আসছে কি, আমরা মানটা পুট করি 1/4πε0 Q1 Q2 R², তাই না? আর এখানে কি আসবে, জি এম ই এম পি R²। কি বললাম, বুঝতে পেরেছো? তাহলে দেখো কেটে কুটে ব্যাপারটা কি আসছে, R² কেটে যাবে, তাহলে আসছে 1/4πε0, তাহলে আসছে Q1 Q2 কি আসবে জি এম ই এম পি। এবারে এইটার মান কত, এটার মান আমরা সেই পড়েছি, এটার মান হচ্ছে কত, 9 × 10⁻9, তাই না? উপরটার মান কত, এরপর মান যেহেতু বার করছে তাহলে 1.6 × 10 কত, -19, তার হোল স্কয়ার দুটো আছে যেহেতু একেবারে করে দিলাম। আর এখানে জি এর মান কত, জি এর মান হচ্ছে 6.67 × 10⁻11, আর এখানে ভর হচ্ছে 9.1 × 10⁻31 × 1.67 × 10⁻27। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের এখানে ক্যালকুলেশন করলে কত আসছে দেখো, এটা ক্যালকুলেটর পেতে হবে, পাওয়ারে পাওয়ারে করবে, দেখবে কি করবে, পাওয়ারে পাওয়ারে করো, তাহলে এখানে কত 38 চলে আসবে, কত 38 থেকে 9 বাদ দিলাম, পাওয়ারে পাওয়ারে করছি। ওকে, 38 এখানে 9 আর এখানে হচ্ছে 38, -38 পাওয়ারটা করছি আমি, এখানে -11 মাইনাস তাহলে 42 -42 মাইনাস কত 27, তাহলে কত আসছে এখানে আমাদের 8, তাহলে হচ্ছে আমাদের 29, তাই তো, -29, আর এখানে হচ্ছে কত, -9, আর এখানে হচ্ছে আমাদের
4 2 6, তাহলে উপরে চলে গেলে কত হবে? উপরে -29 প্লাস 6 9, তাহলে আসছে কত? 0 আর এখানে 4, তাই না? এবারে দেখো আমার এখানে কত কত অপশন আছে ভালো করে বুঝবা, আমাদের শর্টকাট নিয়ম বললাম পাওয়ারে পাওয়ারে। এখানে দেখো 39 আর 49 আছে। ওকে, যেহেতু নিচেই কি আছে আমাদের, গেল অঙ্কটা, এইখানে ক্যালকুলেশন করছিলাম। দেখো এখানে স্কয়ার আছে, কি আছে এখানে? স্কয়ার আছে, এখানে 9 আছে, আর এখানে সব ফ্র্যাকশনাল আছে এগুলো, তাই না? তাহলে কি হবে? এক কম বেশি হবে, তাহলে এটা কার কাছাকাছি এসছে? 39 এর কাছাকাছি, তাহলে অ্যান্সার কত হবে? 39 হবে। কত হবে? 39। 10 টু দি পাওয়ার 39 হবে। কত হবে? 10 টু দি পাওয়ার 39, তাহলে এটা সি নম্বর অপশন হবে। কত নম্বর অপশন? সি নম্বর অপশন হবে। ক্লিয়ার? কি বললাম বুঝতে পেরেছো? এটা কত নম্বর অপশন হবে? সি নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। না বুঝতে পারলে বলো। বুঝতে পেরেছো কিনা বলো প্রত্যেককে? চলো নেক্সট আর একটা কোশ্চেন করাচ্ছি এখান থেকে। চলো দেখো, টু ইকুয়াল পয়েন্ট চার্জেস ইচ অফ 3 মাইক্রোকুলম। ওকে, মানে দুটো 3 মাইক্রোকুলম্বের চার্জ আছে। ওকে, সেপারেট বাই এ সার্টেন ডিস্টেন্স ইন এ মিটার। ওকে, তারা 1 মিটার, সার্টেন মিটার বলেছে, কিছু একটা দূরত্বে আছে। ইফ দে আর লোকেটেড অ্যাট এত আর এত, দেন দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বিটুইন দে। দেখো দুটো অবস্থান বলে দিচ্ছে, এই একটা অবস্থান, এই অবস্থান এখানে 3 মাইক্রো কুলম, এখানে হচ্ছে 3 মাইক্রো কুলম। এর অবস্থান ভেক্টর বলছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। ওকে, আর এখানে বলছে 2 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ প্লাস কে ক্যাপ। ক্লিয়ার? তাহলে এদের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, অর্থাৎ এদের মধ্যে যে কুলম্ব বল, সেই বলের মান কত সেটা বার করতে বলেছে। সেটা বার করো প্রত্যেককে। কি বললাম বুঝতে পেরেছো? সেটা প্রত্যেকে বার করো। এ অপশন বলছে 16.2 × 10⁻³ নিউটন, বি অপশন বলছে 9 × 10⁻³ নিউটন, সি অপশন বলছে 10⁻³ নিউটন, ডি অপশন বলছে 3 × 10⁻² নিউটন, আর ই অপশন বলছে 3 × 10⁻³ নিউটন। দেখ প্রত্যেকটা এক একটা করে টাইপ দিচ্ছে অঙ্কের। কি বললাম বুঝতে পেরেছো? এক একটা টাইপ, কিন্তু যদি এইভাবে অঙ্কও দিয়ে দেয় তোমাদের, তোমরা করেছো হয়তো দুটো বিন্দু আধার বলছে, এবার অবস্থান দিয়ে দিচ্ছে, তাদের কি দিচ্ছে? অবস্থান দিয়ে দিচ্ছে, তাহলে ম্যাথটা কি হবে সেটা বার করো। শব্দ হচ্ছে তো। দেব বলছে এ হবে। চলো দেবু, ভেরি গুড। চলো প্রত্যেকে চেষ্টা করো। ঋতুপর্ণা, গার্গী চেষ্টা করো। ঋতুপর্ণা অসুবিধা হচ্ছে নাকি?
প্রত্যেকে চলো, এসআই পদ্ধতি করে নিতে হবে আধান দুটোকে, কি বললাম বুঝতে পেরেছো? আধান দুটোকে এসআই করে নিতে হবে আগে। বলো প্রত্যেককে, পেরেছো? আমি করে দেবো। চলো করে দিচ্ছি আমি। ঠিক আছে, সোম আজকে ধরা পড়েছে। ঋতুপর্ণা বলো, করে দেবো। চলো দেখো, প্রথমত আমাদের কি বার করতে হবে, আমাদের এসআই পদ্ধতি বলেছে না সিজিএস পদ্ধতি বলেছে সেটা আগে দেখে নিতে হবে। কি বললাম, এসআই পদ্ধতি বলেছে না সিজিএস পদ্ধতি বলেছে সেটা আগে দেখে নিন। কি বললাম বুঝতে পেরেছো? দেখো আমাদের এখানে কি বলেছে, ইকুয়াল চার্জেস বলেছে, তাহলে Q1 ইকুয়াল টু Q2 ইকুয়াল টু 3 মাইক্রোকুলম। তাহলে 3 মাইক্রোকুলম ইকুয়াল টু কত কুলম বলতে পারি? মাইক্রো মানে 10⁻⁶ হবে, এত কুলম, তাই না? এবারে দেখো, আমরা ক্লাস 10-এ বা 9-এ করি দুটো বিন্দুর আধান দিয়ে তাদের মধ্যে স্থানাঙ্ক মানে ভেক্টর দিয়ে দিয়েছে, বা ভেক্টরে করেছিলাম দুটি বিন্দুর মধ্যে যদি ভেক্টর দিয়ে দেয় তাদের মধ্যে দূরত্ব কত হবে, আর ইকুয়াল টু কি হবে, x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, বা আমরা উল্টোটাও করতে পারি, x2 - x1 তার হোল স্কয়ার, y2 - y1 তার হোল স্কয়ার প্লাস z2 - z1 তার হোল স্কয়ার। এটা দূরত্ব বার করতে পারি। তাহলে দূরত্বটা কত হচ্ছে দেখো, প্রথম ক্ষেত্রে 2 - 1 তার হোল স্কয়ার প্লাস কত হবে y2 - y1 3 - 1 তার হোল স্কয়ার প্লাস কত 1 - 1 তার হোল স্কয়ার। তাহলে আসছে 1 + 4 + 0, তাহলে হচ্ছে √5। তাহলে আর ইকুয়াল কত, √5 আসছে। কত আসছে, আর ইকুয়াল টু √5 আসছে। ক্লিয়ার? কি বললাম বুঝতে পেরেছো? এরকম বুঝতে পেরেছো কেন বলো। এবারই আমাদের দেখো কি আসবে, আমাদের ক্ষেত্রে যে ফোর্স বার করতে বলেছে, তাহলে F ইকুয়াল টু কি, F ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই আর স্কয়ার। এটার মান কত, এটার মান হচ্ছে 9 × 10⁻⁹, তাই না? ইন্টু কত হবে, 3 × 10⁻⁶, যেহেতু আইডেন্টিক্যাল বলেছে তাহলে তার হোল স্কয়ার হয়ে যাবে, দুটো সেম টু সেম, বাই কত হবে, বাই আর স্কয়ার হবে, আর স্কয়ার মানে √5 তার হোল স্কয়ার হয়ে যাবে। কত হয়ে যাবে, √5 তার হোল স্কয়ার। ক্লিয়ার? তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসছে দেখো, ক্যালকুলেশন করলে আসছে 9 × 10⁻9, এটা 9 × 10⁻- কত হয়ে যাবে, মাইনাস হচ্ছে 12, তাই তো, বাই কত, বাই 12 আসছে তো, বাই 5। তাহলে আমাদের কত আসছে, 9 9 81, দেখো 9 9 81, আর এটা হচ্ছে কত, 12 থেকে 3 3, এটা আসছে 5 5 16 80,
1 5 কুড়ি 5 দোকানে 10, তাহলে 2, তাই ইন্টু 10⁻³ তাহলে ভাগ করলে কত আসছে 60.2 ইন্টু 10⁻³। তাহলে আমাদের এ নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। কি নম্বর? এ নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। কি বললাম বুঝতে পেরেছো? এ হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? চলো নেক্সট একটা বিবৃতিমূলক কোশ্চেন দেখো, এই বিবৃতিটা পড়ো। কি বলেছে? অল দ্য চার্জেস ইন এ কন্ডাক্টর গেট ডিস্ট্রিবিউট অন হোল অফ ইটস আউটার সারফেস। একটা যে কন্ডাক্টর মানে এখানে পরিবাহী বলতে পারি, একটা মানে পরিবাহী বলতে পারি, কি করে তার সমস্ত চার্জটা তার আউটার যে সারফেস থাকে সেই আউটার সারফেসে নিয়ে আসার চেষ্টা করে, কি করে নিয়ে আসার চেষ্টা করে থাকে, মানে হোল কি হচ্ছে আউটার সারফেস থাকে, ডিস্ট্রিবিউট মানে ছড়িয়ে থাকে। রিজন বলছে যে ইট ইন এ ডায়নামিক সিস্টেম চার্জ ট্রাই টু কিপ দেয়ার পোটেনশিয়াল এনার্জি মিনিমাম, মানে প্রত্যেক ডায়নামিক সিস্টেম কি করে তার পোটেনশিয়াল এনার্জিটা কি করতে কমিয়ে আনতে, সেই জন্যই ওপরের কারণটা। কি বললাম বুঝতে পেরেছো? এই অপশন বলছে ইফ বোথ, মানে হচ্ছে বিবৃতি আর রিজন মানে অ্যাসারশন আর রিজিয়ন যেটা বলছে সেটা কারেক্ট, এবং কি বলছে যে কারণটা হচ্ছে প্রথমটার বক্তব্যের সঠিক ব্যাখ্যা। ওকে। বি অপশন বলছে কি যে দুটো বক্তব্যই কারেক্ট, কিন্তু ব্যাখ্যা কারণটা প্রথম বক্তব্যের বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। সি অপশন বলছে দুটোই বলছে মানে বিবৃতি সঠিক কিন্তু রিজন মানে কারণ সঠিক নয়। আর ডি অপশন বলছে দুটোই ভুল। ওকে, দুটোই ইনকারেক্ট। তাহলে এখানে কোন অপশনটা হবে বলো প্রত্যেককে? মানে দুটোই ইনকারেক্ট বলছে, যেমন বিবৃতি করায় সেরকম কোনটা হয় বলো? তাহলে একটা পরিবারের সমস্ত চার্জ তার বাইরে পৃষ্ঠে কি হয় মানে মানে ছড়িয়ে থাকে। কি বলেন বুঝতে পেরেছো? কারণটা কি বলছে? বলছে একটা সিস্টেমের চার্জগুলো তাদের সম্ভাব্য শক্তিকে, সম্ভাব্য এখানে পোটেনশিয়াল এনার্জির কথা বলা হয়েছে, সম্ভাব্য শক্তি কি করে সর্বনিম্ন রাখার চেষ্টা করে। কি করে? পোটেনশিয়াল এনার্জি কি করে সর্বনিম্ন করার চেষ্টা করে। তাহলে এই বক্তব্যের মধ্যে দুটো বক্তব্যই ঠিক, মানে বিবৃতিটাও ঠিক অথবা রিজন যে কারণটাও ঠিক। কোনটা হবে বলো চারটের মধ্যে? সৌম বলছে এ, দুটোই ঠিক। বাকিটা বলো। ঋতুপর্ণা বলছে বি, দেব বলছে বি। অবশ্যই দুটোই ঠিক, অর্থাৎ আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এ। প্রত্যেক সিস্টেম চায় কি করতে তার পোটেনশিয়াল এনার্জি কমিয়ে আনতে, কি করতে পোটেনশিয়াল এনার্জি কমিয়ে আনতে। কি বলেন বুঝতে পেরেছো? সমস্ত চার্জ কন্ডাক্টরের বাইরে পৃষ্ঠে ছড়িয়ে পড়ে, এটা সঠিক। তেমনি একটা ডাইনামিক সিস্টেম কি করে সিস্টেমের স্থিতিশীল হওয়ার জন্য সেই স্থিতিশীলতার আর কি জন্য কি করে শক্তি ন্যূনতম করার চেষ্টা করে, কি করে ন্যূনতম হওয়ার চেষ্টা করে। তাই এখানে কি হয় পোটেনশিয়াল এনার্জি মিনিমাম হয়, কি হয় মিনিমাম হয়। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন। কি নম্বর অপশন? এ নম্বর অপশন। ক্লিয়ার? কি বলেন বুঝতে পেরেছো? না বুঝতে পারলে বলো প্রত্যেককে। আর একটা বিবৃতি করে দাও তো কয় দেখি, আর একটা বিবৃতি করে দাও। এই একটা, চলো বিবৃতিগুলো অবশ্য বাংলা হলে ভালো হতো। বিবৃতি কি বলছে? ইলেকট্রনস ইন এ অ্যাটম আর হেল্ড ডিউ টু কুলম্বস ফোর্সেস। কি বলছে যে কুলম্বের শক্তির কারণে পরমাণুর ইলেকট্রনগুলি আটকে থাকে। বি নম্বর অপশন কারণ বলছে কি বলছে যে পরমাণু স্থিতিশীল, দেখো বলছে এখানে দ্য অ্যাটম ইজ স্টেবল অনলি বিকজ, মানে পরমাণু স্থিতিশীল বিকজ দ্য সেন্ট্রিপিটাল ফোর্স ডিউ টু কুলম্বস ল ইজ ব্যালেন্সড বাই দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স। কি বলছে ভালো করে বুঝবা। সেন্ট্রিফিউগাল ফোর্স গুলো এখন পড়ানো হয়নি তোমাদের, এটা এটা কুলম্বের সূত্র যেটা বলা হয়েছে কেন্দ্রমুখী বল আর কেন্দ্রদিক বলের দ্বারা কি হয় ভারসাম্যপূর্ণ হয়, কি হয় ভারসাম্যপূর্ণ হয়। ক্লিয়ার? তাহলে এ অপশন, বি অপশন, সি অপশন এই একই অপশন দেওয়া আছে, কোনটা সঠিক হবে বলো প্রত্যেককে। কি বলা হয়েছে যে
ইলেকট্রন গুলো, অ্যাটমের যে ইলেকট্রন গুলো সেগুলো কি হচ্ছে কুলম্ব বল দ্বারা কি করছে, আটকে থাকে বা থাকে। তার রিজন আবার কি বলছে, দ্য অ্যাটম ইজ স্টেবল, মানে সাম্য অবস্থায় থাকে, অনলি বিকজ দ্য সেন্ট্রিপিটাল ফোর্স ওয়াজ ডিউ টু কুলম্বস ল ইজ ব্যালেন্সড বাই দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স। ওকে, সেন্ট্রিফিউগাল ফোর্সের সঙ্গে সেন্ট্রিফিউগাল ফোর্সে ব্যালেন্স করে কে, কুলম্বস ল। ওকে, সেটা বলেছে। তাই কোনটা সঠিক হবে বলো। কোনটা বলবো, ঋতুপর্ণা? দেবু বলছে এ, সোম বলছে এ, ঋতুপর্ণা কোনটা বলবো? আগেরটা একবার বলে দিচ্ছি, দেখো। কোন একটা কন্ডাক্টর আছে, এই একটা কন্ডাক্টর আছে ধরো সাপোজ, এর চার্জ গুলো সবসময় বাইরে থাকার চেষ্টা করবে, কি করবে, বাইরে থাকার চেষ্টা করবে। ভালো করে বুঝো, সে যে কোনো পদার্থ হতে পারে, বৃত্তাকার, বাইরে থাকার চেষ্টা করবে। তার কারণ কি, এই কারণটা হচ্ছে এ চাবে যে এর মিনিমাম পোটেনশিয়াল এনার্জি করতে, কি করতে, মিনিমাম পোটেনশিয়াল এনার্জি করতে। তার জন্য দুটো বক্তব্য সঠিক ছিল। এবারে এক্ষেত্রে কোশ্চেন বলেছে যে ইলেকট্রনস ইন এ অ্যাটম আর হেল্ড ডিউ টু কুলম্বস ফোর্সেস, অর্থাৎ ইলেকট্রন যেগুলো থাকে পরমাণুর মধ্যে সেগুলো কুলম্বের ফোর্সের জন্য থাকে। ক্লিয়ার, কি বললাম বুঝতে পেরেছো? দিয়ে দ্বিতীয় বক্তব্য বলছে দ্য অ্যাটমস ইজ স্টেবল অনলি বিকজ দ্য সেন্ট্রিপিটাল ফোর্স ডিউ টু কুলম্বস ল ইজ ব্যালেন্সড বাই দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স। বলো দেবু সৌম, তোমাদের হয়নি, এটা ভুল, তোমাদের অ্যান্সার সঠিক হয়নি। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, অর্থাৎ বিবৃতি সঠিক কিন্তু রিজন কি এখানে আসবে না, সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স এখানে আসবে না। কি বললাম বুঝতে পেরেছো? এখানে কে কুলম্বস ল প্রথমটা যেহেতু ঠিক বলেছো। বুঝতে পারলে কি বললাম? না বুঝতে পারলে বলো। আর যে কুলম্ব অ্যাটম যে স্টেবল হয়, সেই স্টেবলটা কার সূত্র অনুসারে হয়, এই স্টেবলটার সূত্রটা হয় আমাদের এই সঙ্গে, কার বলে, বোর ফর্মুলার সঙ্গে, কার, বোরের তথ্য অনুসারে বোরের সূত্র অ্যাপ্লাই হয় এখানে। কার সূত্র, বোরের সূত্র অ্যাপ্লাই হয়। তাহলে এখানে কি করে হবে, কি বললাম বুঝতে পেরেছো? এটা বোর থিওরি দিয়ে হয়। ক্লিয়ার? তাহলে আমাদের সি নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে এই যে স্টেবিলের কথা বলা হয়েছে, এই স্টেবিলটা শুধুমাত্র বোর থিওরির সাহায্যে করা হয়। এবারে তোমাকে বলি, এই থিওরি, এই যে কোশ্চেন গুলো বলছি, এই কোশ্চেন গুলো তোমাকে লিখতে হবে, না হলে কি বলতো সমস্যা হয়ে যাবে। এইগুলা থেকে থিওরি তৈরি করতে হবে। দেখো এই যে তোমার কোথায় বোর থিওরি চলে এসছে, দেখো কোথায় মানে এখানে আলোচনা করছিলাম আমরা কুলম্ব থিওরি, সেখানে চলে এসছে বোর থিওরি। এই বোর থিওরি কেন আসলো সেই বক্তব্যগুলো তোমাকে লিখতে হবে। ক্লিয়ার? কোশ্চেন অনুযায়ী থিওরি করতে হবে তোমাকে, নাহলে হবে না। আরেকটা দেবো ওইভাবে। চলো এটা, চলো বিবৃতিমূলক আরেকটা দিচ্ছি। চলো, দ্য কুলম্বস ফোর্স ইজ দ্য ডমিনেটিং ফোর্স ইন দ্য ইউনিভার্স। রিজিয়ন, দ্য কুলম্বস ফোর্স ইজ উইকার দ্যান দ্য গ্রাভিটেশনাল ফোর্স। বলো কোনটা ঠিক হবে? একই বক্তব্য, সেম টু সেম বক্তব্য। রিনু, ঋতুপর্ণা, অতীন্দ্র, দেবু। না বুঝতে পারলে বলবে ভাই যে আমি বুঝতে পারিনি স্যার, এখানে লজ্জার কোনো ব্যাপার না, একদম ফ্রি মাইন্ডে বলবে। বলো কি হবে, কোনটা হবে বলো। বলছে দা কুলম্বস ফোর্স ইজ দা ডমিনেটিং ফোর্স ইন ইউনিভার্স, মানে কুলম্বস সূত্রটা বলছে ইউনিভার্সাল সূত্র একটা বলতে পারি, ইউনিভার্সাল ফোর্স। আর দা কুলম্বস ফোর্স ইজ উইকার দ্যান দা গ্রাভিটেশনাল ফোর্স, অর্থাৎ কুলম্বের যে বল সেটা কি হচ্ছে, উইকার বলছে গ্রাভিটেশনাল ফোর্স, গ্রাভিটেশনাল ফোর্স হচ্ছে কি হবে, এটা উইকার বলছে, সেটা বলতে চাইছে।
এটা বলছে দ্য কুলম্বস ফোর্স ইজ উইকার দেন দ্য গ্রাভিটেশনাল ফোর্স। বলো প্রত্যেক কি হবে? কুলম্ব বল হচ্ছে মহাকর্ষ বলের চেয়ে দুর্বল বলেছে। বলো প্রত্যেকে কি হবে? স্যার সি অপশন হবে। হ্যাঁ এটা কি হবে? এটা সি অপশন হবে। কি হবে? এটা সি অপশন হবে। কি বললাম বুঝতে পেরেছো? দুটো বক্তব্যই ভুল। কারণ হচ্ছে ইউনিভার্সাল হচ্ছে গ্রাভিটেশনাল ফোর্স। কি বললাম বুঝতে পেরেছি? এটা একদিন করেছিলাম যে কুলম্বস বল হচ্ছে গ্রাভিটেশনাল, মানে কুলম্বস বল হচ্ছে ইউনিভার্সাল নয়, কিন্তু আর কুলম্বস বল হচ্ছে উইকার দেন দ্য গ্রাভিটেশনাল ফোর্স। এই কুলম্বস ফোর্স উইকার হয় না, এটা কি হয়? স্ট্রং হয়। আমাদের গ্রাভিটেশনাল ফোর্স কি হয়? কুলম্বের বলের চেয়ে দুর্বল হয়। কি বললাম বুঝতে পেরেছো? আমাদের কুলম্ব বল কি হয়? কুলম্ব বল গ্রাভিটেশনাল বলের চেয়ে গ্রেটার দেন হয়। আর হচ্ছে ইউনিভার্সাল হয় কি গ্রাভিটেশনাল বল। কি ক্লিয়ার? তাহলে এটা অপশন হবে কি? এখানে অপশন হবে আমাদের এ বি সি ডি। না না না, এখানে ডি নম্বর অপশন হবে। কি হবে? ডি নম্বর অপশন। পাঁচটা অপশন দিয়েছে। কি দিয়েছে? পাঁচটা অপশন দিয়েছে এখানে। আমি ভুল বলেছি, সরি সরি সরি। পাঁচটা অপশন দিয়েছে। কি বললাম বুঝতে পেরেছো? ডি হবে। ভেরি গুড সোমো, ডি হবে। এটা পাঁচটা অপশন দিয়েছে। দেখো একটু কোশ্চেনে ভুল দেখেছো তোমরা। আগেরটা চারটে ছিল, এটা পাঁচটা করে দিয়েছে। কি বললাম বুঝতে পেরেছো? ইফ বোথ অ্যাসেপশন আর হচ্ছে রিজন আর ইনকারেক্ট, দুটোই কি হবে? ভুল হবে। ক্লিয়ার? দেখো আগের দিন যা থিওরি করে সেই থিওরি থেকে করাচ্ছে কিন্তু কোশ্চেন, এই কোশ্চেন গুলোই করেছিলাম। The Coulomb's force is the dominating force in the universe. দেখো আমাদের কুলম্ব সূত্র বলা হয়েছে ইউনিভার্সাল, না এটা ইউনিভার্সাল নয়, এটা হচ্ছে আমাদের কি, মানে একটা নির্দিষ্ট জায়গা সীমাবদ্ধ দুটো আধানের মধ্যে মাধ্যম দেওয়ার উপর নির্ভর করে, কিন্তু গ্রাভিটেশনাল ফোর্স কিন্তু ইউনিভার্সাল। বি অপশন বলছে, মানে 2 নম্বর অপশন, কারণ বলছে দ্য কুলম্বস ফোর্স ইজ উইকার দ্যান দ্য গ্রাভিটেশনাল ফোর্স, অর্থাৎ বলছে কুলম্ব বল হচ্ছে গ্রাভিটেশনাল ফোর্স মানে মহাকর্ষ বলের চেয়ে মানে দুর্বল, কিন্তু উল্টোটা হয় অ্যাকচুয়ালি, মানে কুলম্বস ফোর্স কি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সের চেয়ে কি হয়? আমাদের স্ট্রং হয়, অর্থাৎ হচ্ছে এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে উইকার হয়। ক্লিয়ার? হ্যাঁ ডি হবে, তোমরা ভুল করেছিলে। বুঝতে পেরেছো? তাহলে এই টাইপের কোশ্চেন গুলো তোমাদের করতে হবে, তোমাদের বিবৃতিমূলক কোশ্চেন তো দেবে। কি বললাম বুঝতে পেরেছো? এইটা করে দাও তো কয় দেখি, এই কোশ্চেনটা। কোশ্চেনের ক্লাস আলাদা করাতে হবে তোমাদের, থিওরি ক্লাসের ভিতরে আনা যাবে না। এই কোশ্চেনটা করে দাও কয় দেখি। সরি সরি সরি, এটা না ঠিকই আছে, এই কোশ্চেনটা ঠিকই আছে, আমি অন্য কোশ্চেন বলছি। দেখো এই কোশ্চেনটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনটা হবে বলো? বলছে অ্যান ইলেকট্রন ইজ মুভিং রাউন্ড দ্য নিউক্লিয়াস অফ অ্যান হাইড্রোজেন অ্যাটম। একটা হাইড্রোজেন অ্যাটম আছে, সেই হাইড্রোজেনের অ্যাটমের ক্ষেত্রে কি বলছে, একটা ইলেকট্রন সেই হাইড্রোজেন নিউক্লিয়াসে, সেই নিউক্লিয়াসকে ঘুরে বেড়াচ্ছে in a circular orbit radius r, the coulomb's force f between two is, অর্থাৎ যে নিউক্লিয়াসের কথা বলা হয়েছে আর যে আমাদের ইলেকট্রনের কথা বলা হয়েছে তাদের মধ্যবর্তী যে কুলম্ব ফোর্স তার মান কত হবে? এই অপশন বলছে k ইনটু ই স্কয়ার বাই আর কিউ আর ভেক্টর, বি অপশন বলছে মাইনাস k ই স্কয়ার বাই আর কিউ আর ভেক্টর, কে সি অপশন বলছে, ডি অপশন বলছে। ওকে বলো কোনটা হবে প্রত্যেকে বলো।
দেখো কোশ্চেন গুলো কিন্তু ভালো ভালো পরীক্ষার ক্ষেত্রে এসে। হ্যাঁ কোশ্চেন গুলো হার্ড, কিন্তু ভাই তোমাদের পরীক্ষাও হার্ড হবে, পিএসসি যখন দিবা বা এতে দিবা। তাহলে তোমাকে আমি কি বললাম, দেখো আগের এই যে দুটো কোশ্চেন ভালো করে বুঝো, এই যে কোশ্চেন গুলো, এই কোশ্চেন গুলো হচ্ছে কি মানে বেসিকের ডেপথ কিন্তু। দেখো একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন নেই, কিছু নেই, এই যে পর্ব 5টা করালাম, কিছু নেই ম্যাথমেটিক্যাল বেসিস, শুধুমাত্র কি বেসিকের ডেপথ গিয়েছে বক্তব্যটা। তাহলে এইভাবে করে কোশ্চেন করবে তোমাদের, তোমাদের এইভাবে হার্ডলি খাটতে হবে। বাজারে যে বইগুলো আছে সেই বইগুলো কিন্তু একদম বেসিক ধারণা দিয়ে চলে যাবে, কারণ তারা আগের পিএসসি যেমন নিয়েছে বা আগের এসএলএসটি যেরকম নিয়েছে সেরকম নিয়ে চলে যাবে। কিন্তু এসএসসি কিন্তু কঠিন কোশ্চেন করবে, এটা গ্যারান্টি। দেবু বলছে এ অপশন। চলো বাকিরা কি বলো দেখি। দেবু এখানে একটু মাইনাস দেখো, মাইনাসও অ্যান্সার আছে, কি বললাম বুঝতে পারছো, মাইনাসের কথাটা চিন্তা করো, চিন্তা করো একটু, বুঝতে পেরেছো দেবু, মাইনাসের কথা চিন্তা করো। কোশ্চেন গুলো হার্ড কিন্তু বেসিক একদম। দেবু বলছে এ, বি বলছে, চলো দেখা যাক, চলো করিয়ে দিই আমি। দেখ কোশ্চেন গুলো হার্ড কিন্তু পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, ওই জন্য দিয়া ভাই। দেখো আমরা হাইড্রোজেন কথা ভাবি, হাইড্রোজেনের নিউক্লিয়াসে কটা হাইড্রোজেন, ওয়ান ওয়ানের কথাই ভাবি। ওকে, তাহলে প্রোটন একটা আছে, এখানে বলছে নিউক্লিয়াস অফ হাইড্রোজেন অ্যাটম, তাহলে ওয়ান ওয়ান ধরি আমরা। তাহলে ভেতরে আছে কি আছে, প্রোটন আছে, আর বাইরে কি আছে, ইলেকট্রন আছে। তাহলে প্রত্যেকটা চার্জ কি হবে, সমান হবে, বাট নেগেটিভ হবে। তাহলে আমাদের ইলেকট্রনের চার্জ হচ্ছে কত, ইলেকট্রনের চার্জ হচ্ছে প্লাস সি, মাইনাস সি, সরি, আর নিউক্লিয়াসের চার্জ হচ্ছে প্লাস সি। ওকে, তাহলে আমাদের এফ ইকুয়াল টু কি আসবে, এ কে ইন্টু কিউ ওয়ান, মানে এখানে ই, আর এখানে মাইনাস কি হবে ই বাই আর স্কোয়ার, তাই না? তাহলে কে মাইনাস কে ই স্কোয়ার বাই আর স্কোয়ার, তাই না? কিন্তু এখানে কি দিচ্ছে, ভেক্টর রূপ দিয়ে দিচ্ছে, কি দিচ্ছে, ভেক্টর রূপ। যদি ভেক্টর রূপ দিই, দেখো আমাদের এখানে কি আছে, এখানে আমরা যদি ভেক্টর রূপ দিই ভালো করে বুঝবা, তাহলে এফ ভেক্টর মানে হচ্ছে এখানে আর বরাবর তাহলে থাকবে আর ইন্টু আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ থাকবে, কি থাকবে, আর ক্যাপ মানে ইউনিট ভেক্টর বরাবর। তাহলে এখানে আবার আর ভেক্টর সমান কি, আর মড আর বাই কি হবে, মানে এখানে আর বলতে পারি আমরা, এইভাবে লিখি আর ভেক্টর ইকুয়াল টু আর ইন্টু আর ক্যাপ। তাহলে আর ক্যাপ ইকুয়াল টু কি হবে, আর ভেক্টর বাই আর হবে। তাহলে এই আই ক্যাপের জায়গায় বসিয়ে দেবো মাইনাস কে ইন্টু ই বাই আর স্কোয়ার ইন্টু কি হবে, আর ভেক্টর বাই আর। তাহলে কি আসছে, মাইনাস কে ইন্টু ই স্কোয়ার, এখানে ই স্কোয়ার হবে অবশ্য, ই স্কোয়ার বাই আর কিউ ইন্টু আর ভেক্টর। তাহলে আমাদের বি নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। কি অপশন, বি নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার, কি বললাম বুঝতে পেরেছো, বি নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে দেখো একদম বেসিক থেকে, কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে কি, দেখো এখানে দুটো জিনিস জিজ্ঞেস করেছে। এক, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে যে আমরা যেমন নিউক্লিয়াসের একটা চিন্তা ভাবনা চলে আসবে, নিউক্লিয়াস কিভাবে আকর্ষণ বিকর্ষণ করে, কারণ প্রোটনও আছে। তাহলে এখানে আমার কি দেখো বলছে সাধারণ হাইড্রোজেনের কথা বলা হয়েছে, হাইড্রোজেনের ওয়ান ওয়ান থাকে, মানে কি প্রোটন আর ইলেকট্রন থাকে, কি বলো বুঝতে পেরেছো? তাহলে দেখো এবারে কি বলেছে, যে ভেক্টর রূপ দিয়ে দিচ্ছে, কি দিচ্ছে, ভেক্টর রূপ। তোমরা কুলম্বের সূত্র ডাইরেক্ট করে যাবা, এফ ইকুয়াল টু কি, কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, যে ভেক্টর রূপ পড়বে না, সেই ভেক্টর রূপটাও তোমাকে এই কোশ্চেনে জানতে চাইছে, কি বলো বুঝতে পেরেছো, সেই ভেক্টর রূপটাও তোমাকে জানতে হবে। এরকম বুঝতে পেরেছো কি বলো? হ্যাঁ অবশ্যই লিখে নেবে, কোশ্চেন গুলো কিন্তু খুব ভালো। এই কোশ্চেন, এইভাবে কোশ্চেন ডেপলি করলে তোমার সমস্ত জ্ঞান কি হয়ে যাবে, বেসিক ধারণাগুলো। কি বললাম বুঝতে পেরেছো? ঋতু ঋতুপর্ণা, একটু হার্ড হবে কিন্তু
ডোন্ট মাইন্ড। অতীন্দ্র, দেবু, রিনু, কোশ্চেন গুলা কেমন লাগছে আগে বলো, তোমাদের সঙ্গে কথা বলি তারপর আসছি। ঋতুপর্ণা, একটু হার্ডলি প্র্যাকটিস না করলে হবে না ভাই, কি বলো, বুঝতে পেরেছো? বুদ্ধি খারাপ হবে তোমাকে, কিন্তু পরীক্ষক ডাইরেক্ট কোশ্চেন দেবে না তো, 11-12 এর কোশ্চেন দেবে না। হ্যাঁ ঠিক, একটু করে দিয়েছি। এবার তুমি কি করবা, কোশ্চেন সমাজ কায়দা হয়ে গেছে স্যার, আপনি করে দেওয়ার পর, হ্যাঁ আমি করে দিচ্ছি তো। এই কোশ্চেন গুলো কি করবা, তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবা 2-3 বার, কি বললাম বুঝতে পেরেছো? আর সমর বক্তব্য বলছি, তোমাকে কি করতে হবে, কান্ধরাজি উঠবোস করতে হবে। কারণ হচ্ছে তোমাকে আমি সহজ দেবো কেন কোশ্চেন, তুমি 11-12 অলরেডি পড়ে এসছো। সমকাল কেমিস্ট্রি খুব ভালো পারছিল দেখলাম এর আগের দিন, তাহলে ফিজিক্সটা পাচ্ছ না কেন? চলো তাহলে আজকে এই কটা কোশ্চেনে থাক, কটা 7টা কোশ্চেন করলাম, এই 7টা কোশ্চেন আজকে আবার থিওরিতে ফিরে যাই আমরা। কি বল বুঝতে পারছো? একটা পার্ট বাকি ছিল আমাদের, এর আগের দিন আমরা যে কুলম্বের সূত্র করাচ্ছিলাম, সেই কুলম্বের সূত্রের একটা পার্ট। ইজি করলে কনফিডেন্স পাবো স্যার, কিন্তু চাকরি পাবো না। বলছে আমার সাপোর্টে থাকিস ভাই। দেখো তোমাদের আমি দুটো কোশ্চেন পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ মানে আজকে মোট কটা কোশ্চেন দেবো, আজকে মোট 7টা করলাম আর দুটো এক্সট্রা দেবো। ওই দুটো এক্সট্রা আজকে যখনই হোক রাতে বসে করে পাঠিয়ে দেবো আমাকে, কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ এই যে মার্কেট বই যেগুলো পাবে সেগুলো দেখবে ইজি করে দেওয়া আছে ভাই, সেগুলো তোমরা ওখানে প্র্যাকটিস করবে। ওকে, অবশ্যই ইজি ওগুলোও করাবো, চিন্তা নেই। চলো আমরা, দেখো এর আগের দিন আমরা করেছিলাম, কি কি করেছিলাম, এর আগের দিন আমাদের হয়েছিল, ভালো করে বুঝবা, এর আগের দিন আমাদের হয়েছিল কুলম্বস ল হয়েছিল, কি হয়েছিল, কুলম্বস ল। আর হচ্ছিল কি, পারমিটিভিটি হয়েছিল, কি হয়েছিল, পারমিটিভিটি হয়েছিল, ই হবে অবশ্য, যাই হোক একটা বানান হবে। আর হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট হয়েছিল, বিভিন্ন চার্জের মধ্যে ইউনিট। এই যে আজকে কোশ্চেন করাতাম আমি যে ইলেকট্রিক্যাল চার্জের ইউনিট কি এসআই পদ্ধতিতে, সৌম্য বলতো ঠিক আছে স্যার আজকের কোশ্চেন আমি পেরেছি। ডোন্ট মাইন্ড সৌম্য, বারবার নামটা করছি বলে কিছু মনে করো না, এগুলো ইজি কোশ্চেন, এগুলো তোমরা নোট তৈরি করে নিতে পারবে। কিন্তু এই যে কোশ্চেন গুলো দিচ্ছে, এই কোশ্চেন গুলো একটু হার্ডলি, এগুলো একটু চেষ্টা করো, কি বললাম বুঝতে পেরেছো? যেমন একটা কোশ্চেন দিই তোমাদের, ভালো করে বুঝবা, ওয়েট 1 মিনিট, দিচ্ছি তোমাদের একটা কোশ্চেন। যেমন একটা কোশ্চেন দিচ্ছি, হ্যাঁ ভালো করে বুঝবা, যে তড়িৎ ভেদন যোগ্যতার একক, তড়িৎ ভেদন যোগ্যতার একক। এই অপশন বলছে কুলম্ব, তার হোল স্কয়ার, নিউটন, মিটার। বি অপশন বলছে কুলম্ব, মিটার, তার হোল স্কয়ার বাই কি হবে, নিউটন। ওকে, সি অপশন বলছে, আমি ছোট করে দিচ্ছি, নিউটন কুলম্ব পার কি হবে, মিটার স্কয়ার। আর ডি অপশন বলছে কুলম্ব স্কয়ার বাই নিউটন মিটার স্কয়ার। বলো কোন অপশনটা হবে, এর আগের দিন করিয়েছি, বলো প্রত্যেককে, এটা কোনটা হয় বলো। এর আগের দিন করিয়েছি, ভাই প্রচুর খাটনি হইতেছে, লঞ্চ করবোই অবশ্য এসএসসির আগে, মানে এসএলএসটির আগে ধরো আমি করবোই গ্যারান্টি। আর এইভাবে কোশ্চেন পাবে, চিন্তা নেই। সম বলছে ডি নাম্বার অপশন সঠিক অ্যান্সার, বলেছে ডি, তাই তো?
তড়িৎ ভেদ্যতার একক। ঠিক আছে, ভেরি গুড দেবু সোমো। তাহলে এটা ডি নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। কি নম্বর অপশন? ডি নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? কারণ হচ্ছে এর আগের দিন করেছিলাম তড়িৎ ভেদ্যতা, তড়িৎ ভেদ্যতার একক সম্বন্ধে আমরা বলেছিলাম। তড়িৎ ভেদ্যতার একক কি হবে? এপসিলনের একক কি হবে? এপসিলনের একক এর আগের দিন আমরা করেছিলাম, মনে আছে হয়তো প্রত্যেকেরই, যে কুলম্ব স্কয়ার বাই কি হবে? নিউটন আর হচ্ছে মিটার স্কয়ার। তাহলে আমাদের ডি নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। কি বললাম, বুঝতে পেরেছো? ডি নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার। আর একটা কোশ্চেন বলছি, তোমরা পটাপট রেডি করে দাও। কোথায় গেল সেটা? এক মিনিট ওয়েট। এক মিনিট ওয়েট। নতুন থিওরিতে যাব আমরা। একটা কোশ্চেন বলছি, দেখো। বলছে যে দুটি আধানের ভেতর কুলম্বীয় বল কি? দুটি আধানের ভেতর, হ্যাঁ আমি শর্টকাট লিখছি, দুটি আধানের মধ্যে কুলম্বীয় বল। ওকে, কুলম্বীয় বল। ওকে, এ অপশন বলছে কি নিকটবর্তী অন্য আধানের উপস্থিতি দ্বারা প্রভাবিত হয়। নিকটবর্তী অন্য আধানের, ভালো করে বুঝবা, অন্য আধানের উপস্থিতি দ্বারা প্রভাবিত হয়। ওকে, বি নম্বর অপশন বলছে অপর কোন আধানের প্রভাব নিরপেক্ষ, মানে অন্য কোনো আধানের উপর নির্ভর করে না, অন্য কোনো আধানের উপর নির্ভর করে না। ওকে, আধানের উপর নির্ভর করে না। ওকে, নির্ভর করে না। সি নম্বর অপশন বলছে মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। মধ্যবর্তী মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতি নিরপেক্ষ। মাধ্যমের প্রকৃতি নিরপেক্ষ লিখো, নির্ভর করে না, প্রকৃতির নিরপেক্ষ। আর ডি অপশন বলছে কেবলমাত্র দূরত্বের অপেক্ষক। কেবল মাত্র দূরত্বের অপেক্ষক। বলো এটা কি অ্যান্সার হবে, বলো প্রত্যেককে। দেবু এ হবে কেন? নিকটবর্তী অন্য আধানের উপস্থিতিতে প্রভাবিত হবে কেন কুলম্বের বল? এটা হবেই না। সৌম বলছে বি। ঋতুপর্ণা বলো, এর আগের দিন ক্লাস করেছো দুটি আধানের মধ্যে কুলম্ব বল। ধরো সাপোজ এর আগের দিন বলেছিলাম আমি যে দুটো আধান, ধরো এই একটা আধান, এই একটা আধান, এটা Q1 আর এটা Q2, এদের মধ্যবর্তী যদি কিউ চলে আসে, এদের মধ্যে যে আকর্ষণ অথবা বিকর্ষণ বল, এটা এর উপর নির্ভর করবে না, কোনোদিন নির্ভর করবে না। তাহলে অন্য কোনো আধানের উপর নির্ভর করে বি সঠিক। এদের মধ্যবর্তী মাধ্যমে প্রকৃতির উপরে নির্ভর কি বললাম, তাহলে বলছি কেবলমাত্র নিরপেক্ষ, তাহলে এটা হবে না। কেবলমাত্র দূরত্বের অপেক্ষক, এটা দূরত্বের অপেক্ষক নয়। কি বললাম, বুঝতে পারছি? কেবলমাত্র এটা হচ্ছে আধানদের গুণফলের সঙ্গে হয়। তাহলে আমাদের বি নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতি নিরপেক্ষ, অর্থাৎ মাধ্যম দ্বারা প্রকৃতির উপর নির্ভর করে। তার কারণ কি? এটা এপসিলন অর্থাৎ পরাবৈদ্যিক ধ্রুবক, সেই পরাবৈদ্যিক ধ্রুবকের উপর নির্ভর করে। কি বললাম, বুঝতে পেরেছো? তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন। কি বললাম, বুঝতে পেরেছো? এর আগের দিন বলেছিলাম মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে কোন মাধ্যমে আছে, ওই জন্য দেখবা এপসিলনের মান পরিবর্তন হয়। ক্লিয়ার? এইগুলো আমরা করিয়েছিলাম।
তাহলে এই বিষয়গুলো আমাদের এর আগের দিন হয়েছে, এইগুলো আরেকবার বাড়িতে ঝালাই করে নেবে, বা বই যাদের আছে বইটা পড়ে নেবে একটু, কি বললাম বুঝতে পেরেছো? তাহলে আমার যে কোশ্চেন গুলো করলাম, কি টাইপের কুলম্বের সূত্র থেকে কোশ্চেন আসতে পারে, যেমন আমরা কুলম্বের সূত্রে কি পড়েছি, যে দুটি বিন্দু দুটি আধান পরস্পর যদি r দূরত্বে থাকে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এইটুকু নয় ভাই, এর ভিতরে অনেক কিছু আছে, সেই বিষয়টা তোমাদের আমি বললাম সামনে, তাই তোমরা সেই রকম ডিপলি পড়তে হবে, তবে এসএলএসটি পাবা, তবে পিএসসি চাকরি পাবা, না পাবা না। ডোন্ট মাইন্ড, সবাই পাবা। ওকে, আমি বললাম বলে কিছু মনে করো না। চলো তাহলে আজকের টপিকে যাওয়া যাক। আজকের টপিক হচ্ছে যে তড়িৎ ক্ষেত্র। আমাদের একটা পাঠই বাকি ছিল, সেটা তড়িৎ ক্ষেত্র। তোমাদের সিলেবাস দেখবার প্রত্যেককে। তড়িৎ ক্ষেত্র কি বলছে, যেটাকে বলা হচ্ছে ইলেকট্রিক্যাল ফিল্ড, বলা হচ্ছে যে কোনো তড়িৎ আধানের চারিদিকে যতটা অঞ্চল জুড়ে আকর্ষণ বা বিকর্ষণ বলের প্রভাব অনুভূত হয় সেই অঞ্চলকে উক্ত আধানের তড়িৎ ক্ষেত্র বলা হয়। দেখবা, ধরো সাপোজ এইখানে কিউ পরিমাণ একটা আধান আছে, এর যে এলাকাটা জুড়ে এর প্রভাব বিস্তার থাকবে, কি থাকবে, এর প্রভাব বিস্তার থাকবে। ধরো এখানে একটা কোনো আধান আনলাম, অন্য কোনো একটা আধান নিয়ে এসেছি, তাহলে এর আকর্ষণ অথবা বিকর্ষণ বল যদি অনুভূতি হয়, তাহলে এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে কি বলা হয়, তড়িৎ ক্ষেত্র বলা হয়। কি বলা হয়, তড়িৎ ক্ষেত্র বলা হয়, মনে থাকবে। এবার দেখবা তোমরা বাড়িতে গিয়ে দেখবা, সাপোজ আমি সৌম্যর বাড়িতে সৌম্য আছে, সৌম্য যা ইচ্ছা তাই করতে পারে, নিজের একটা প্রভাব আছে। এবারে কোনো কারণে যদি আমি সৌম্যের বাড়িতে যাই, তাহলে আমি যা ইচ্ছা তাই করতে পারবো? সৌম্য কি করছে, এ ঘরে চলে যাচ্ছে, ও ঘরে চলে যাচ্ছে, নিজের ইচ্ছা মতো, আমি কিন্তু যেতে পারবো? যেতে পারবো না। তাহলে ওর একটা প্রভাব বিস্তার আছে, তাহলে ওর হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কোনটা, ওর তড়িৎ ক্ষেত্র হচ্ছে বাড়ির চারি রাউন্ডটা, কি বললাম বুঝতে পারছো, ওর প্রভাব যেটা বিস্তার থাকবে। তাই বলছে যে কোনো তড়িৎ আধানের চারিদিকে যতটা অঞ্চল জুড়ে আকর্ষণ অথবা বিকর্ষণ প্রভাব বিস্তার করে, কি থাকে, আকর্ষণ বল হতে পারে, কি হতে পারে, আকর্ষণ বল, অথবা কি হতে পারে, অথবা বিকর্ষণ বল হতে পারে। সেই আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভূত হয়, তাকে আমরা কি বলবো, তড়িৎ ক্ষেত্র বলবো, সেই অঞ্চলটাকে। কি বললাম বুঝতে পেরেছো? এইটা হচ্ছে কি, এই কিউ আধানের তড়িৎ ক্ষেত্র। তাহলে এই তড়িৎ ক্ষেত্র প্রবল বা তড়িৎ ক্ষেত্র তীব্রতা বলতে কি বুঝি? তড়িৎ ক্ষেত্র প্রবল বা তড়িৎ ক্ষেত্র তীব্রতা হচ্ছে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান রাখলে, ধরো কোন একটা তড়িৎ ক্ষেত্র আছে, সেই তড়িৎ ক্ষেত্রে কোন একটা বিন্দুতে, ধরো এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, স্যার আমার এখানে পছন্দ আমি এখানে নেবো, স্যার এখানে আমার পছন্দ এখানে নেবো, যে কোনো বিন্দু হতে পারে। তাই বলছে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান রাখলে তার উপর যে বল ক্রিয়া করে, তার উপর যে বল ক্রিয়া করে, সে আমাদের বিকর্ষণ বল হতে পারে, সে আকর্ষণ বল হতে পারে, তার উপর যে বল ক্রিয়া করে তাকে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা বলা হয়। কি বলা হয়, তীব্রতা বলা হয়। মানে ব্যাপারটা এইরকম, ধরো সাপোজ আমাদের সৌম্য বাড়িতে আছে, যদি সাপোজ এখানে রাখি, ওকে সবাই মানে অ্যাক্টিভ করাই, বা হ্যাঁ দাদা এসছে, বা ওর বাড়ির ছোট ভাই বোন যারা আছে দাদা এসছে, এখানে যদি রাখি, ওর বাবা মা মানে ডোন্ট মাইন্ড, ওকে, বাবা মা একটা কি করে, যে আমার বাড়ি এসছে, আনন্দে একটা উৎফুল্লিত হয়ে যায়। তারপরে হচ্ছে বাকিটা যারা আছে, বা বিড়াল পুষছে বা কোনো একটা কিছু পুষছে, সে অ্যাক্টিভ হয়ে গেল। তাহলে কি হচ্ছে, একক ধনাত্মক কেউ একজন বাড়িতে আসলে তো কি হয়, বাড়ির লোকের একটা আনন্দ আনন্দ হয়। তাহলে যে আনন্দটা হচ্ছে তার যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে তার বাড়িতে, সেইটাকে কি বলা হয়েছে, তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা বলা হয়েছে। কি বলা হয়েছে, তড়িৎ তীব্রতা। কি বললাম বুঝতে পেরেছো? সেটাই হচ্ছে এখানকার কি, বাড়ির ভালোবাসার কথা বলা হয়েছে। কি বললাম বুঝতে পেরেছো? যে তার প্রতি ভালোবাসা, মায়া, মমতা, সেটার কথা বলা হয়েছে। এখানে কি, যেহেতু চার্জের কথা বলা হয়েছে, তাহলে এই কোনো একটা তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে যদি একক ধনাত্মক আধান নিয়ে আসা হয়, কি নিয়ে আসা হয়, একক ধনাত্মক আধান নিয়ে আসলে ওর উপর যে আকর্ষণ বিকর্ষণ বল ক্রিয়া করে, তখন তাকে কি বলা হয়, ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য বা তীব্রতা বলা হয়। কি বললাম বুঝতে পেরেছো? এবারে সাপোজ ধরো সৌম্য কি করেছে, ডোন্ট মাইন্ড, সৌম্য অন্যজনের বাড়ি চলে গেছে, স্যার কি হয়, সৌম্যকে পেটাতে শুরু করে দিল চোর ভেবে। কি বললাম বুঝতে পেরেছো? তাই তখন কি হলো, বিকর্ষণ বল, সেটা কি হচ্ছে, বিকর্ষণ বল, কারণ কি অন্য তড়িৎ ক্ষেত্রে চলে গেছে, তাই সেক্ষেত্রে কি হবে, বিকর্ষণ বল হয়ে যাবে। ক্লিয়ার? কি বললাম বুঝতে পেরেছো? তাহলে বলছে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান রাখলে তার উপর যে বল ক্রিয়া করে তাকে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা বলা হয়। কি বলা হয়, তীব্রতা বলা হয়। ধরো তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে কোনো একটা আধান Q0 আছে, কি আছে, Q0 আছে, তাদের মধ্যে আকর্ষণ অথবা বিকর্ষণ বল যদি F হয়, তাদের মধ্যে কি, আকর্ষণ বা বিকর্ষণ বল যদি F হয়, তাহলে তড়িৎ প্রাবল্য E ইকুয়াল টু কি হয়, লিমিট Q0
x টেন্ডস টু 0 অর্থাৎ 0-এর কাছাকাছি একক ধনাত্মক আধান যেহেতু বলেছে, তাহলে কি হবে f বাই কিউ 0 হবে। কি হবে? এটাই হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্রের রাশিমালা। কি বললাম বুঝতে পেরেছো? এই যে কিউ এর মান, এই কিউ 0 এর মান, এই কিউ 0 এর মান এটা কি হবে? খুব ক্ষুদ্র হতে হবে। কি হবে? ক্ষুদ্র হতে হবে। আর প্রাবল্যের অভিমুখ কি হয়? এই যে এদের প্রাবল্যের অভিমুখ, এই যে তড়িৎ প্রাবল্যের অভিমুখ, এই তড়িৎ প্রাবল্যের অভিমুখ কি হতে হবে? এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করছে, ওই ক্রিয়াশীল বলের অভিমুখ বরাবরই হবে। কি বললাম বুঝতে পেরেছো? ওই ক্রিয়াশীল বলের অভিমুখ বরাবরই হবে। ক্লিয়ার? এই বক্তব্যটুকু বুঝতে পেরেছো কিনা বলো, তারপর আমরা নেক্সট টপিকে যাচ্ছি। ঋতুপর্ণা, সৌম্য, অতীন্দ্র, দেবু, রিনু। বুঝতে পেরেছো কিনা বলো, ফটাফট বলো। চলো, ভেরি গুড। নেক্সট নেক্সট কি বলছে? সৌম্য আমাকে দেখলে কি বলবে কি জানি, সৌম্যর নামই বলছি বারবার। চলো সৌম্য, নেক্সট। তাহলে এই যে তড়িৎ ক্ষেত্র আমরা বললাম, এই যে তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রের কি হবে? তড়িৎ প্রাবল্যের একক কি হবে? এই তড়িৎ প্রাবল্যের একক পড়বো, প্রাবল্য, সেই প্রাবল্যের কি পড়বো? একক পড়বো। ওকে, সেই প্রাবল্যের একক কি কি হতে পারে? ধরো এসআই পদ্ধতি আর হচ্ছে সিজিএস পদ্ধতি। কি বললাম? এসআই পদ্ধতি, সিজিএস পদ্ধতি। তাহলে আমাদের ইকুয়ালটা আমরা লিখতে পারি এফ বাই কিউ, আমরা লিখছি এখন। তাহলে এফ হচ্ছে কি? বলের একক, বলের একক কিসে? নিউটন। আর হচ্ছে কিউ হচ্ছে কি? আমাদের এখানে কুলম, তাহলে নিউটন পার কুলম হবে, অর্থাৎ এন এন মাইনাস সি মাইনাস ওয়ান। আর সিজিএস পদ্ধতি কি হবে? ডাইন, এখানে ই এস ইউ মাইনাস ওয়ান হবে। কি হবে? ডাইন ই এস ইউ মাইনাস হবে। ক্লিয়ার? কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে আমাদের প্রাবল্যের কি? প্রাবল্যের হচ্ছে একক পেলাম। কি পেলাম? প্রাবল্যের একক। এবার প্রাবল্যের কি পড়বো? মাত্রা পড়বো। কি পড়বো? মাত্রা। ভালো করে বুঝবা, প্রাবল্যের মাত্রা। প্রাবল্যের মাত্রা কি? আমাদের এ এর মাত্রা ইকুয়াল টু এফ এর মাত্রা বাই কিউ এর মাত্রা, কিউ এর মাত্রা। তাহলে এফ এর মাত্রা কি হয়? এম এল টু দি পাওয়ার মাইনাস 2। আর হচ্ছে কিউ এর মাত্রা কত? কিউ এর মাত্রা হচ্ছে আইটি, আইটি। তাহলে আসছে কত? এম এল টু দি পাওয়ার মাইনাস 3 আই টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে এইটা হচ্ছে কার মাত্রা? এটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের মাত্রা। কি বললাম বুঝতে পেরেছো? এটা হচ্ছে কি? তড়িৎ প্রাবল্যের মাত্রা। পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট এটা, তড়িৎ প্রাবল্যের মাত্রা কত পরীক্ষায় দিতে পারে, তখন মনে থাকবে না। কি বললাম বুঝতে পেরেছো? এটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের মাত্রা, এসএলএসটি এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট দিতে পারে একক থেকে। কি বললাম বুঝতে পেরেছো? একক হয়তো এমনি দেবে না, পিএসসি তেও দিতে পারে, এমনি একক দিইনি, কিন্তু এখানে দিতে পারে। তাহলে একক চ্যাপ্টার দিনই পিএসসি এমনি, বা ইউনিট যে চ্যাপ্টারগুলো তিনি নিউটন মোশন থেকে শুরু করেছে ডাইরেক্ট, তাই এইগুলো টাইপে দিতে পারে। এগুলো তো ইলেকট্রোস্ট্যাটিকের মধ্যে পড়ে যাচ্ছে। তারপর দেখো, বিন্দু আধানের জন্য ক্ষেত্র প্রাবল্যের মান বের করব। কি করব? বিন্দু আধানের জন্য ক্ষেত্র প্রাবল্যের মান বের করব। কেউ কিছু লিখছে? এই কি বলতো সম, ওইভাবে করে বললে আরো তাড়াতাড়ি বুঝতে পারবে, ওই জন্য আরো বলি। কেমন বুঝতে পেরেছো? নেক্সট, তাহলে দেখো বিন্দু আধানের জন্য ক্ষেত্র প্রাবল্যের মান। তা বিন্দু আধানের জন্য ক্ষেত্র প্রাবল্যের মান, ধরো সাপোজ আমাদের এখানে একটা কিউ পরিমাণ আধান আছে, যার একটা এ অবস্থান, কিছু দূরে আর দূরত্ব অবস্থায় একটা কিউ আধান, কিউ জিরো আধান, যেটা বি অবস্থান। ওকে, তাহলে কি এইদিকে যদি ফোর্স ক্রিয়া করে, তাহলে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ এইদিকে ক্রিয়া করবে, এই বরাবর। ওকে, তাহলে দেখো আমাদের এর মধ্যে কুলম্বীয় বল এফ ইকুয়াল টু কি আসবে? এফ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন 0 ইনটু কিউ ইনটু কিউ 0 বাই আর স্কয়ার। তাহলে বি বিন্দুতে, এই যে বি বিন্দুতে, এই বি বিন্দুতে আমাদের কি তড়িৎ প্রাবল্যের মান বের করব। তাই তড়িৎ প্রাবল্যের মান কি? ই ইকুয়াল টু কিউ এফ বাই কিউ 0। তাহলে এফ এর মান 1/4 পাই এপসিলন 0 কিউ ইন্টু কিউ 0 বাই আর স্কয়ার বাই কিউ 0। এই কিউ 0 কেটে গেল, তাহলে 1/4 পাই এপসিলন 0 কিউ বাই আর স্কয়ার আসছে। কি আসছে? কিউ বাই আর স্কয়ার। যেহেতু এটা তড়িৎ ক্ষেত্রফল একটা ভেক্টর রূপ, তাহলে ভেক্টর রূপ দিতে গেলে কি হবে? ভেক্টর চিহ্ন দিলে এখানে একটা ইউনিট ভেক্টর দিতে হবে, আর ক্যাপ। কি সেটা? আর ক্যাপ দিতে হবে। কি হবে? আর ক্যাপ দিতে হবে, মনে থাকবে। তাহলে এটা হচ্ছে শূন্য স্থান বা বায়ু মাধ্যমে। এবার যে কোনো একটা মাধ্যম থাকলে, আমাদের কি বলেছিলাম, যে কোনো মাধ্যম থাকলে কে ইকুয়াল টু কি হবে? এপসিলন বাই এপসিলন 0। তাহলে আমাদের ভালো করে বুঝবা,
যে কোনো মাধ্যমের ক্ষেত্রে হলে কি হবে, এপসিলন ইকুয়াল টু কে এপসিলন জিরো আসবে। তাহলে দেখো যে কোনো মাধ্যমের ক্ষেত্রে ই ইকুয়াল টু কি আসবে, 1/4 পাই এপসিলন আসবে ইন্টু কিউ বাই আর স্কোয়ার, এটা আসবে। তাহলে 1/4 পাই এপসিলনের মান কত, কে এপসিলন জিরো ইন্টু কিউ বাই আর স্কোয়ার আর ক্যাপ। এইভাবে তোমাকে রাশিমালা দিতে পারে, কে দিয়ে দেবে, কি বললাম বুঝতে পেরেছো, কে এপসিলন থাকবে, তুমি পড়ে গেছো কি, তুমি পড়ে গেছো এপসিলন এপসিলন জিরো, তোমাকে এখানে কি দিতে পারে, এপসিলন দিতে পারে কোন একটা মাধ্যমের ক্ষেত্রে, কি বললাম বুঝতে পেরেছো। যদি মাধ্যমের ক্ষেত্রে বলে তখন কি হবে, কে যদি না দাও তোমার ইকুয়েশনটা কিন্তু ভুল, তাহলে এই দিকটা নজর রাখতে হবে তোমাকে, কি বললাম বুঝতে পেরেছো। এই যে কে এপসিলন জিরো, এই ব্যাপারটা মনে রাখতে হবে, এটা হচ্ছে মাধ্যমের ক্ষেত্রে, কি বললাম, এটা মাধ্যম, কোন একটা মাধ্যম দিয়েছে, এটা বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে এর আগে করিয়েছি, তাহলে এই দুটো বিষয় তোমাকে মাথায় রাখতে হবে, মাধ্যম বলেছে না শূন্য মাধ্যম বলেছে, ক্লিয়ার। নেক্সট, এবারে দেখো আমরা পেলাম কি, আমরা পেলাম দেখো ই ইকুয়াল টু 1/4 পাই এপসিলন জিরো কিউ বাই আর স্কোয়ার, তাই না। তাহলে আমরা ই ভার্সেস আর স্কোয়ারের গ্রাফ আঁকবো, কি রাখবো, ই ভার্সেস আর স্কোয়ারের গ্রাফ রাখবো। তাহলে গ্রাফটা কেমন হবে, গ্রাফটা হবে এইভাবে, দেখো ভালো করে বুঝবা, গ্রাফটা কেমন হবে, গ্রাফটা হবে দেখো এইদিকে হচ্ছে আমাদের ই, এইদিকে হচ্ছে আর স্কোয়ার, কি হবে আর স্কোয়ার। তাহলে আমাদের আসছে এইভাবে গ্রাফটা আসবে, কি আসবে, এইভাবে গ্রাফটা আসবে, মনে থাকবে। আর ই ভার্সেস 1/r² হলে কি হবে, এটা মূল বিন্দুগামী হবে, কি হবে, মূল বিন্দুগামী, ক্লিয়ার, এটা মূল বিন্দুগামী, এই হচ্ছে ব্যাপার। এবারে তোমাদের একটা কথা বলি, ভালো করে বুঝবা, তোমাদের একটা জিনিস বাড়িতে করতে দিচ্ছি আমি, তোমরা একটু বই থেকে একটু করবা সেটা, আমি ছবি দিয়ে দিচ্ছি সেটা, যে কি, সুষম ভাবে আহিত কোন সসীম দৈর্ঘ্যের দণ্ডের তড়িৎ ক্ষেত্র। এখানে তোমাকে মেনলি বিষয়টা জানতে, ধরো একটা দণ্ড দিয়েছে, এই দণ্ডের বলছে কোন একটা পি, এখানে পি বিন্দু, এই পি বিন্দু তোমাকে কি বার করতে হবে, তড়িৎ ক্ষেত্র মানে তড়িৎ প্রাবল্যের মান বার করতে হবে। এখানে একটা দণ্ড দিচ্ছে, এখানে এ এখানে বি আছে, ওকে, তাহলে এখানে একটা কোন একটা বিন্দু সেখানে বার করতে হবে। তাই সুষমভাবে আহিত একটা সসীম দৈর্ঘ্যের দণ্ড, এখানে আহিত একটা দণ্ড আছে, তার জন্য কি বার করতে হবে, এই পি বিন্দুতে তোমাকে তড়িৎ প্রাবল্যের মান বার করতে হবে। এবারে তোমাকে পরীক্ষায় টোটাল প্রমাণ দেবে না, তোমাকে কি করতে হবে, এই যে ডাটাগুলো, সেই ডাটাগুলো তোমাকে মনে রাখতে হবে, কি বললাম বুঝতে পেরেছো। সুষমভাবে আহিত সসীম দণ্ডের তড়িৎ ক্ষেত্রের যে মানে লাস্টে কত আসছে সেটা তোমাকে মনে রাখতে হবে, যে সেক্ষেত্রে কত আসবে, সেক্ষেত্রে ই ইকুয়াল টু আসবে আমাদের 1/4 পাই এপসিলন, ওকে, জিরো কিউ বাই, এটা যদি আমাদের ডিস্টেন্স এল হয় আর এটার ডিস্টেন্স যদি ডি হয়, তাহলে আসবে কি, ডি ইন্টু ডি প্লাস এল আসবে, ওকে। এই ডাটাগুলো তোমাকে মনে রাখতে হবে, এতটা ইতিহাস তোমাকে পড়ে আগে পড়ে নেবে, দিয়ে তোমাকে ডাটাটা মনে রাখতে হবে, কি কোশ্চেনটার সঙ্গে তোমাকে ডাটাটা মনে রাখতে হবে, যে সুষমভাবে আহিত সসীম দৈর্ঘ্যের দণ্ডের জন্য তড়িৎ ক্ষেত্র কি হবে, ই ইকুয়াল টু 1/4 পাই এপসিলন জিরো কিউ বাই ডি ইন্টু ডি প্লাস এল। তাই এলটা হচ্ছে আমাদের দণ্ডের দৈর্ঘ্য আর ডিটা হচ্ছে দণ্ডের শেষ প্রান্ত থেকে পি বিন্দু দূরত্ব, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে, কি বললাম বুঝতে পেরেছো। আর একটা ডেসক্রিপটিভ আছে, যে 3 পেজের বা 4 পেজের যেটা প্রমাণটা আছে, সেটা কি হবে, যে কোনো একটা আহিত একটা দ্বন্দ্ব আছে, সেই আহিত দ্বন্দ্বের লম্বের মানে আহিত দ্বন্দ্বের সঙ্গে লম্বভাবে অবস্থিত কোন একটা বিন্দুতে পি একটা বিন্দু, এখানে কি হবে, তড়িৎ প্রাবল্যের মান বার করতে হবে, কি করতে হবে, তড়িৎ প্রাবল্যের মান বার করতে হবে, কি বললাম বুঝতে পেরেছো। তাই সেই বিষয়টা তোমাকে একটু পড়তে হবে, সেখানে মান কত আসবে, সেখানে মান আসবে ই ইকুয়াল টু 1/4 পাই এপসিলন জিরো টু কিউ বাই এল আসবে, আর এখানে কি আসবে, ডি ইন্টু 1+4d² বাই এল স্কোয়ার আসবে। এইটা হচ্ছে কি আমাদের, ভালো করে বুঝবা, কি বললাম বুঝতে পেরেছো, এটা হচ্ছে আমাদের কি ডি, আর এইটা হচ্ছে কি আমাদের √d² x², ওকে, আর এই টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে এল, ক্লিয়ার। এই ডাটাগুলো তোমাকে মনে রাখতে হবে, কি বললাম বুঝতে পেরেছো। তাহলে এখানে দুটো না তিনটে আছে, সেই তিনটে পড়তে হবে তোমাকে, বৃত্তাকার রিং এর ক্ষেত্রে একটা, বৃত্তাকার রিং এরটা আমি নেক্সট দিন একটু করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, আর সুষমভাবে আয়তবৃত্তাকার চাকতি, এই দুটো জিনিস আমি করিয়ে দেবো, তাহলে মোটামুটি শেষ হয়ে যাবে, তাহলে আমাদের তড়িৎ ক্ষেত্র ব্যাপারটা শেষ। আর এখান থেকে দুটো এক্সট্রা পার্ট যেটা আছে, এক্সট্রা পার্ট যেটা সিলেবাসে নেই কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেয়, একটা হচ্ছে বলরেখা, কি একটা বলরেখা, চৌম্বক বলরেখা তো চৌম্বকে করাবো, এখানে তড়িৎ বলরেখার কথা বলছি আমি, কিসের কথা বলছি, তড়িৎ বলরেখার। আর এসএসসি সিলেবাসে নেই দ্বিমেরু ভ্রামক, ভালো করে বুঝবা, এটা আজকে দেখবা তো, ডাইপোল মোমেন্ট, যেটা ডাইপোল মোমেন্ট তো দ্বিমেরু ভ্রামক যেটা বলা হয়েছে,
দ্বিমেরু ভ্রামক তো 1 মিনিট ওয়েট। এই বিষয় দুটো তোমাদের কি করতে হবে, দেখতে হবে, তাহলে মোটামুটি আমাদের সব কমপ্লিট হয়ে যাবে এই চ্যাপ্টারটা। হ্যাঁ, তড়িৎ দ্বিমেরু, ইলেকট্রিক্যাল ডাইপোল যেটাকে বলা হয়েছে, তড়িৎ দ্বিমেরু। ওকে, দ্বিমেরু ভ্রামক নয়, তড়িৎ দ্বিমেরু। হ্যাঁ, দ্বিমেরু ভ্রামক বলতে পারো, দ্বিমেরু ভ্রামক। ওকে, এই বিষয়টা তোমাদের পড়তে হবে। এই দুটো বিষয়, আর দুটো জিনিস বাকি থাকলো, চাকতি আর হচ্ছে গোলক বললাম, ওই দুটো বিষয় একদিন করিয়ে দেবো, তাহলে কমপ্লিট হয়ে যাবে। আর প্র্যাকটিস করাবো, আজ যা পর্যন্ত কোশ্চেন হলো মানে মানে তড়িৎ ক্ষেত্র আর হচ্ছে কুলম্বের সূত্র থেকে যা কোশ্চেন আসবে পরের দিন প্র্যাকটিস করাবো। আর এই দুটো টপিক করালে আমাদের এই চ্যাপ্টারটা খতম হয়ে যাবে। ক্লিয়ার? কি বললাম? এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের একটা পার্ট শেষ হলো। কোন পার্টটা বলতো? সিলেবাস নিশ্চয়ই প্রত্যেকের কাছে আছে, আমি এখনই বলে দিচ্ছি, দাঁড়াও। সিলেবাস সম্বন্ধে পরে নেই এখন, ক্লাস পিডিএফটা সেন্ড করবেন, ঠিক আছে। আমি কোশ্চেন গুলো পাঠিয়ে দিচ্ছি, কেমন? আর এমনি খাতায় আমার করা আছে, খাতায় বলে তোমাদের এখনো দিইনি আমি। আমার পিডিএফ টাইপিং লোক আর আসছে না গো, সে এখন চাকরির জন্য খাটছে, কিছু বলতে পারছি না। তাহলে দেখো, ঋতুপর্ণা কোনো বক্তব্য আছে বলো? সোম, যেরকম কোশ্চেন করাচ্ছি হবে তো? ঋতুপর্ণা, দেবু, অতীন্দ্র, রিনু, তোমরা প্রতিদিন লাইভে এসো, দেখো প্রতিদিন ক্লাসের কোশ্চেন প্র্যাকটিস করাবো আমরা। বলো। ওকে, খাতাটাই দিয়ে দেবো তাহলে। অনেকজনের খাতার নোট পছন্দ হয় না, তো ওই জন্য আমি দিই না গ্রুপে। ঠিক আছে, আমি দিয়ে দেবো। ঋতুপর্ণা কোনো কোশ্চেন আছে? সৌম, দেবু, রিনু, অতীন্দ্র, বলো, কোশ্চেন থাকলে বলো। হ্যাঁ, ব্যাচে ক্লাস মানে লাইভে আসে না, কিন্তু এখন অনেকজন আসছে তো জয়েনে, কি বলে, আছে অনেকজনই আছে, ওই 2-4 জন অফ হয়েছে, 4-5 জন। এবারে তোমাদের যে মানে সেকেন্ড যে ইনস্টলমেন্টের কথা বলছো, অনেকজন ফুল পেমেন্ট করেছিল তো, কি বললাম বুঝতে পেরেছো? অনেকজন ইনস্টলমেন্টে আসেনি, ফুল পেমেন্ট করেছিল। লাইভ ক্লাস তোমাদের এই লাইভ ক্লাস হয়তো 10 জন 12 জন এইভাবে করে আসে, কি বললাম বুঝতে পেরেছো? 7 জন, কেউ লিভ হয়, কেউ আসে, কেউ যায়, এইভাবে করে হয়, নেটওয়ার্কের প্রবলেম হয়, এই ব্যাপারটা। এবারে যারা প্রতিদিন রেগুলার, আমি এটুকুনি বলতে পারি, যারা রেগুলার পড়াশোনা করে তারাই কিন্তু লাইভে আসে। আর যারা রেগুলার পড়াশোনা করে না, তারা লাইভে কিন্তু আসে না, ওই পরে পিডিএফ দেখে নেবো, বা আজকে দেখা হলো না, আজ কোনো কাজ হলো, এই যে বিষয়গুলো তোমাদের ঢুকানো থাকলো মাথায়, এগুলো যখন নিজে নিজে পড়বে না, তখন তোমার আরো রেডি হয়ে যাবে, কি বললাম বুঝতে পেরেছো? এরা আবার পড়া শুরু করবে কখন বলতো? ওই 2-3 মাস বাদে, যখন পিএসসি খুব কাছাকাছি চলে আসবে, তখন পড়াশোনা করবে। বলো ঋতুপর্ণা, কোনো কোশ্চেন আছে? দেবু, রিনু, কোনো কোশ্চেন আছে? ঋতুপ্রীতা, ভালো করে পড়ো, কি বললাম বুঝতে পেরেছো? আর তুমি যে তপতি পাবলিকেশন বই কিনেছো, হ্যাঁ আজকে থাকবে, আর কোনো কিছু নেই। তপতি পাবলিকেশন যে বইটা কিনেছো, সেই বইটা বারবার, মিনিমাম তপতি পাবলিকেশনের যে বইটা আছে 8 থেকে 10 বার শেষ করবা, কি বললাম বুঝতে পেরেছো? এই 1 মাসে, মানে কতবার যে শেষ করতে হবে বলা মুশকিল। শেষ করে শুধুমাত্র ওই কোশ্চেনটাই করবো ওটা নয়, ওই কি টাইপের কোশ্চেন হচ্ছে সেটা ভালো করে করো তোমরা, টাইপ বুঝো। ক্লিয়ার? আজকে এই পর্যন্তই থাক। গুড নাইট প্রত্যেককে। 10টা বাজে চললো। ওকে, অনেক রাত হয়ে গেছে। গুড নাইট। গুড নাইট।